প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 4 নম্বর সৃজনশীলে চলে আসছি। 4 নম্বর সৃজনশীলে বলা হয়েছে একটি শুকনো কাঠ এবং একটি ধাতব টুকরো, দুইটা টুকরো তাদের ভর দেওয়া আছে। একটি শুকনো কাঠ যার ভর হচ্ছে 20 গ্রাম, একটি ধাতব দণ্ড যার ভর হচ্ছে 70 গ্রাম। এদের উভয়ের ঘনত্ব দেওয়া আছে। ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে, দেখো যে তরলে এই শুকনো কাঠ এবং ধাতব দণ্ডকে ব্যবহার করা হয়েছে, নিমজ্জিত করা হয়েছে, এই তরলের ঘনত্ব হচ্ছে 0.97 গ্রাম পার সিএম কিউব, এবং শুকনো কাঠের ঘনত্ব 0.27 গ্রাম পার সিএম কিউব, এবং ধাতুর ঘনত্ব 0.17 গ্রাম পার সিএম কিউব। এই হচ্ছে আমাদের ইনফরমেশান। এই ইনফরমেশানের আলোকে আমাদেরকে গ নম্বর কোশ্চেনে বলছে শুধুমাত্র এই কাঠের টুকরোটিকে, 20 গ্রাম ভরের কাঠের টুকরোটিকে আমরা যদি এই তরলের মধ্যে নিমজ্জিত করি তাহলে কত শতাংশ তরলে ডুবে থাকবে। তাহলে এই ইনফরমেশানগুলোকে যদি আমরা রিমোডিফাইড করি তাহলে এখানে যা যা আমাদের লাগবে শুধুমাত্র সেইগুলোকেই আমরা রাখবো, এবং আমরা সবসময় এসআই এককে কনভার্ট করবো। এটা বিশেষভাবে মনে রাখো, এসআই এককে। তাহলে এম ইকুয়াল টু 20 গ্রাম মানে 0.02 কেজি, এবং যে তরলে নিমজ্জিত করা হবে তার ঘনত্ব দেখো 0.97 গ্রাম পার সিএম কিউব। 0.97 গ্রাম পার সিএম কিউব মানে একে তুমি সরাসরি 1000 দিয়ে গুণ করবে, তাহলে তুমি পেয়ে যাবে 970 কেজি পার মিটার কিউব। এই ভরের বস্তুকে এই তরলে নিমজ্জিত করা হলে এই বস্তুর আয়তনের শতকরা কত শতাংশ ডুবে থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এই বস্তুর ভলিউম কত? এই বস্তুর দেখো ঘনত্ব দেওয়া আছে, রো অফ কাঠ, উড মানে হচ্ছে কাঠ। তাহলে কাঠের ঘনত্ব কত দেওয়া আছে দেখো, 0.27 গ্রাম পার সিএম কিউব। তাহলে 27 গ্রাম পার সিএম কিউব মানে হচ্ছে 270 কেজি পার মিটার কিউব। এই হচ্ছে আমাদের ইনফরমেশান। এই ইনফরমেশানের আলোকে যদি বলছে শুকনো কাঠটিকে, যদি শুধু শুকনো কাঠটিকে এইভাবে আমরা নিমজ্জিত করি তরলে, তাহলে আয়তনের কত শতাংশ নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে অলরেডি কিন্তু আমরা এটা নির্ণয় করা শিখছি। এটা হচ্ছে ভি এর x%। দেখো ভাষণ নিমজ্জন বললেই আমাদের একটাই লজিক, সেটা হচ্ছে W1 ইকুয়াল টু W2 প্রাইম, অর্থাৎ W1 মানে হচ্ছে mg। তাহলে এখানে mWg ইকুয়াল টু রো লিকুইড ভি উড ইন্টু এক্স বাই 100 ইন্টু জি, mg ইকুয়াল টু রো ভিজি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আগে আমাদের এখানে কি জানতে হবে, W এর মানে উড কাঠের আয়তন কত সেটা জানতে হবে, ভি অফ উড। তাহলে ভি অফ উড বের করতে গেলে আমরা এখানে বলবো এম অফ উড ইকুয়াল টু রো অফ উড ভি অফ উড। তাহলে অতএব ভি অফ উড কাঠের ঘনত্ব এম অফ উড বাই রো অফ উড। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, এম অফ উড বাই রো অফ উড, এটা ক্যালকুলেশন করলে দেখো এটা হচ্ছে 0.02 কেজি বাই রো অফ উড কত, রো অফ উড হচ্ছে 270 মিটার কিউব। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাইলাম 0.1234741 মিটার কিউব। এটা কার আয়তন? এটা হচ্ছে কাঠের টুকরোর আয়তন। এই কাঠের টুকরোর আয়তন যদি এটা হয় তাহলে আমাদেরকে বের করতে হবে কত শতাংশ নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে আমরা লিখব, মনে করি কাঠের টুকরার আয়তনের x% নিমজ্জিত অবস্থায়, x% নিমজ্জিত অবস্থায় থাকে। আয়তন x% যদি নিমজ্জিত অবস্থায় থাকে আর কোনো কথা নাই, তুমি সরাসরি বলবো অর্থাৎ W1 ইকুয়াল টু W2 প্রাইম। W1 মানে কত, M অফ উড জি ইকুয়াল টু রো অফ লিকুইড যেহেতু তরলে দিয়েছো ইন্টু ভি অফ উড ইন্টু x% বাই 100 ইন্টু জি। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাকে বের করতে হবে x এর মান, x ইকুয়াল টু 100 ইন্টু এম অফ উড বাই রো অফ লিকুইড গুণ ভি অফ উড। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, জি এবং জি উভয় পক্ষ থেকে উঠে গেছে। তাহলে দেখো 100 ইন্টু এম অফ উড কত ছিল 0.02 কেজি বাই রো অফ লিকুইড 970 গুণ ভি অফ লিকুইড 0.1234741। এটা ক্যালকুলেশন করে তুমি কত পার্সেন্ট পাবে, অতএব x ইকুয়াল টু 27.87%। তাহলে শুকনো কাঠটির আয়তনের এত শতাংশ ডুবে থাকবে। তাহলে কত শতাংশ, এটা কত পার্সেন্ট ডুবে আছে দেখো, তাহলে এইটা হচ্ছে 27.87%, শতকরা এত পার্সেন্ট ডুবে আছে। এটা হচ্ছে গ নাম্বার কোশ্চেন। এবার আমরা যাবো ঘ নাম্বার প্রশ্নে। তাহলে ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে আমাদের কাছে দুইটা টুকরা ছিল, একটা ছিল শুকনো কাঠ, আর একটা ছিল ধাতব দণ্ড। এই দুইটাকে, এটা হচ্ছে উড এবং এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে উড শুকনো কাঠ আর এটা হচ্ছে মেটাল ধাতব দণ্ড। এই দুইটাকে একসাথে বেঁধে যদি আমরা তরলে নিমজ্জিত করে ছেড়ে দেই তাহলে কি অবস্থায় থাকবে, এটা কি ভাসবে নাকি ডুবে যাবে। তাহলে ভাসবন নয় বা নিমজ্জন এটা চেক করতে গেলে আমরা একটা বিষয় শিখছি, W1 আর W2।
W1 মানে কত mg, আর W2 মানে কত রো ভি জি। এটা হচ্ছে এর ভ্যালু, এটা এর ভ্যালু। তাহলে m কার ভর? এই দুইটার মিলিত ভর। তাহলে এটা হিসাব করব, আমরা বলবো এখানে W1 মানে কত, W1 মানে mg, m মানে কত m অফ উড প্লাস m অফ মেটাল গুণ g। তাহলে m অফ উড কত 0.02 যোগ m অফ মেটাল কত 0.07 গুণ 9.8। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে 0.882 নিউটন। এটা হচ্ছে W1। অন দ্য আদার হ্যান্ড এবার যদি তোমরা W2 হিসাব করো তাহলে W2 মানে কত, W2 মানে রো লিকুইড ভিজি, যে তরল নিমজ্জিত করা হচ্ছে। এখানে যে তরলের এই বস্তুদ্বয়কে নিমজ্জিত করা হয়েছে, এই তরলের ঘনত্ব কত রো লিকুইড, যার মান 970। এই তরলের ঘনত্ব কত 970। তাহলে তরলের ঘনত্ব যদি 970 হয় তাহলে এই তরলের ঘনত্ব 970। আয়তন মানে কত ভি, ভি মানে VA প্লাস ভিবি না VW, কাঠের আয়তন, এর আয়তন হচ্ছে VW, এবং মেটালের আয়তন হচ্ছে ভি অফ মেটাল। তাহলে VW প্লাস ভি অফ মেটাল ইন্টু জি অথবা 9.8। এখানে দেখো ভি অফ মেটালকে এখানে দেওয়া আছে, দেখো এই দুইটার আয়তন ভর এবং আয়তন দেওয়া ঘনত্ব দেওয়া আছে। তাহলে অতএব ভি অফ মেটাল ইকুয়াল টু এম অফ মেটাল বাই রো অফ মেটাল। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.12365, কত আসে 6542 কেজি পার মিটার কিউব। অবশ্যই এটা তোমরা ক্যালকুলেটরে ব্যবহার করবে, এটা ক্যালকুলেটরের ব্যবসায় তোমরা মান বের করে নিবে। আমি আগের থেকে হিসাব করে রাখছি, দ্যাটস ওয়াই এটা এইভাবে আসছে। তাহলে 0.000652 এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। 970 ইন্টু ভিডাব্লিউর মান কত ছিল, তাহলে প্রথমটার আয়তন কত ছিল, প্রথমটার আয়তন ছিল 0.0000741 যোগ 0. প্রথমটার আয়তন ছিল এটা 0.0000741 যোগ দ্বিতীয়টার আয়তন কত মেটালের আয়তন, তাহলে মেটালের আয়তন হচ্ছে 0.0000642 ইন্টু 9.8 তাহলে এটা যদি পুরোটা তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে 6.9233 নিউটন। এটা হচ্ছে W2। তাহলে এই বস্তুর উপর W1 এর মান কত, দেখো W1 এই বস্তুর উপর W1 এর মান হচ্ছে 0.882 নিউটন, আর W2 এর মান কত, এই বস্তুর উপর W2 এর মান হচ্ছে 6.9233 নিউটন। তাহলে তোমরা বলো কোনটা বেশি, প্লবতা বল বেশি, যেহেতু ঊর্ধ্বমুখী বল অনেক বেশি, যেহেতু তোমরা এবার বলবে যেহেতু W2 গ্রেটার দেন W1, ফলে শুকনো কাঠ বাঁধা অবস্থায় বস্তুদ্বয় ভেসে থাকবে। দ্যাটস ইট। সৃজনশীলের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 5 নাম্বার সৃজনশীল, এবং 5 নাম্বার হচ্ছে আমাদের শীটের 5 নাম্বার সৃজনশীল, যেই শীটটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। এখন একটু খেয়াল করো, এই কোশ্চেনটাতে বলা হয়েছে একটা কাঠের টুকরা আছে যার দৈর্ঘ্য এ ইকুয়াল টু 40 সেন্টিমিটার, প্রস্থ বি ইকুয়াল টু 20 সেন্টিমিটার এবং উচ্চতা সি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এই টুকরাটা নদীর পানিতে ভাসতে ভাসতে সমুদ্রে গেল। নদীর পানিতে এই টুকরাটা কীভাবে ভাসতেছিল, নদীর পানিতে এই টুকরাটা এভাবে ভাসতেছিল, 1/3 নিমজ্জিত ছিল। এই কাঠের টুকরার আয়তনের 1/3 1/3 অংশ নিমজ্জিত অবস্থায় ছিল। তাহলে এর সমগ্র আয়তন যদি ভি হয়, সম্পূর্ণ আয়তন যদি ভি হয়, তাহলে ভি এর 1/3 গুণ, ভি এর 1/3 গুণ এটা নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় ছিল। তাহলে নদীর পানির ঘনত্ব স্পেসিফিক্যালি আমাদের এই প্রশ্নে বলে নাই। নদীর পানির ঘনত্ব যদি না বলে, নদীর পানির ঘনত্ব আমরা ধরে নেব রো ইকুয়াল টু, নদীর পানির ঘনত্ব রো ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব, এটা নদীর পানির ঘনত্ব। আর এখানে 1/3 নিমজ্জিত অবস্থায় ভেসেছিল, তাহলে এন ইকুয়াল টু 1/3 গুণ। এই অবস্থায় এই বস্তুর ওজন mg পুরোটা নিচের দিকে কাজ করে, এবং প্লবতা বল F, এটা কিন্তু W1 ইকুয়াল টু mg নিচের দিকে কাজ করে, W2 ইকুয়াল টু F যেটা উপরের দিকে কাজ করে, আর F ইকুয়াল টু রো অফ নদীর পানি, যেহেতু রো ওয়াটার, অথবা শুধু রো বললেও কোনো ভুল হবে না, ইন্টু NV ইন্টু জি, যেটা ঊর্ধ্বমুখী কাজ করে। এইটা হচ্ছে আমাদের ঘটনা সিকোয়েন্স। এই সিকোয়েন্স অনুযায়ী প্রথম কোশ্চেন করছে, গ নাম্বার প্রশ্ন করছে, এই যে 5-এর গ নাম্বার কোশ্চেন করছে, এই যে বস্তুটা আমাদের আছে, এই বস্তুটা ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে। এখানে একটা প্র্যাকটিক্যাল বিষয় আসে। প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে আমরা শিখেছিলাম P ইকুয়াল টু F/A, বল বাই ক্ষেত্রফল। F ইকুয়াল টু যদি এই বস্তুর ওজন হয় mg হয়, তাহলে A F/A, এবং তোমরা দেখবা P প্রপোর্শনাল টু 1/A, চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল সর্বোচ্চ হলে চাপ সর্বনিম্ন হবে, ক্ষেত্রফল সর্বনিম্ন হলে চাপ সর্বোচ্চ হবে। তাহলে এই যে আয়তাকার ঘনবস্তু, এর মোট 3টা তল আছে। এর প্রথম তলটা হচ্ছে AB, একদম উপরের তল, যেই তলটা সর্বোচ্চ চওড়া। এর আরেকটা তল হচ্ছে BC, দেখো এই BC তল, এইটা হচ্ছে সর্বনিম্ন চওড়া। আর মাঝামাঝি একটা তল আছে, সেটা হচ্ছে এই তলটা। এই তলটা মোটামুটি চওড়া, এটা সব থেকে বেশি চওড়া, এইটার ক্ষেত্রফল A ম্যাক্সিমাম, এটা এই ম্যাক্সিমাম কত, এই ম্যাক্সিমাম A হচ্ছে AB, এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে AC,
এটা মাঝারি, এবং এই ক্ষেত্রফলটা হচ্ছে এ মিনিমাম। এ মিনিমাম কত? এ মিনিমাম হচ্ছে বিসি, বিসি অংশের ক্ষেত্রফল। যদি কোথাও সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হয়, যদি তুমি এটা একটা ইটের সাথে তুলনা করো, একটা ইটকে যদি তুমি লম্বভাবে রাখো তাহলে সর্বোচ্চ পরিমাণ প্রেসার জেনারেট করতে পারবে। ইটটাকে যদি পুরোপুরি ফ্ল্যাট অবস্থায় রাখো তাহলে সব থেকে কম চাপ জেনারেট করতে পারবে। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণ হিসাবে নিয়ে আসি, এটা সাপোজ মনে করো এটা একটা ডায়েরি, এর তিনটা ক্ষেত্রফল, এইটা একটা সারফেস, এই পিসটা একটা সারফেস এবং এই পিসটা একটা সারফেস। এই সারফেসটার ক্ষেত্রফল সব থেকে বেশি, এটা মাঝারি এবং এটা সর্বনিম্ন। তাহলে কোথাও যদি সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হয় তাহলে এই বরাবর রাখতে হবে, এইরকমভাবে, তাহলে সর্বোচ্চ পরিমাণ চাপ প্রযুক্ত হবে। ওকে, তাহলে এক্ষেত্রে এ মিনিমাম হতে হবে। তাহলে পি ম্যাক্সিমাম হতে গেলে আমাদের যদি পি ম্যাক্সিমাম হতে হয়, অতএব পি ম্যাক্সিমাম ইকুয়াল টু এম জি বাই এ মিনিমাম। তাহলে এ মিনিমাম যদি হিসাব করতে হয় তাহলে এ মিনিমাম ইকুয়াল টু হচ্ছে এ মিনিমাম ইকুয়াল টু বিসি। বি মানে বিসি, বি মানে 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, এবং সি মানে কত? সি মানে হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তাহলে এটা যদি ক্ষেত্রফল হিসাব করি তাহলে 0.02 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ক্ষেত্রফল এ মিনিমাম। তাহলে এ মিনিমামের মান পেয়ে গেছি। এবার এই বস্তুটার ভর কত? দেখো আমাদের কোশ্চেনে কোথাও ভরের উল্লেখ করে নাই, বলে দিয়েছে এটা নদীর পানিতে 1/3 ডুবেছিল। তাহলে এই কাঠের টুকরার ভর বের করতে গেলে আমাদেরকে আর্কিমিডিসের নীতির ভাষণ নিমজ্জন পোর্শনে চলে যেতে হবে। আর্কিমিডিসের নীতির ভাষণ নিমজ্জন অংশে বলছিলাম আমরা W1 ইকুয়াল টু W2 প্রাইম। অতএব W1 মানে হচ্ছে বস্তুর ওজন mg, W2 মানে হচ্ছে রো NV ইন্টু জি। তাহলে m ইকুয়াল টু কত? অতএব m ইকুয়াল টু জি এবং জি উঠে গেলে রোর মান হচ্ছে 1000 গুণ n এর মান 1/3 এবং ভির মান কত? ভি এবিসি, এবিসি এই তিনটা যদি আমরা হিসাব করি তাহলে 0.008 মিটার কিউব। তাহলে এখানে ভির জায়গায় আমরা বসাবো 0.008। তাহলে এই পুরো বিষয়টা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই কাঠটির ভর পাবো 2.67 কেজি। তাহলে এই কাঠের ভর কত পাচ্ছি আমরা? এই ইটের কাঠের টুকরার ভর পাবো 2.67 কেজি। তার মানে এম এর মান পেয়ে গেছি। এম এর মান যদি পেয়ে যাই তাহলে অতএব পি ম্যাক্সিমাম ইকুয়াল টু এম এর মান হচ্ছে 2.67 ইন্টু 9.8 বাই এ মিনিমামের মান 0.02। তাহলে এটা ক্যালকুলেশন করলে পি ম্যাক্সিমাম পাওয়া যায় 1308.3 প্যাসকেল। এটাই হচ্ছে সর্বোচ্চ চাপ পি ম্যাক্সিমাম। তাহলে এই কাঠটি সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে যখন কোনো তলের উপর এই কাঠের টুকরাটিকে এভাবে লম্বভাবে স্থাপন করা হবে। কাঠের টুকরাটিকে আমরা যদি এভাবে লম্বভাবে স্থাপন করি তাহলে এটা সর্বোচ্চ পরিমাণ চাপ সৃষ্টি করবে। এই লম্বভাবে এই তলের উপর এই আমাদের এই কাঠের টুকরাটি সর্বোচ্চ পরিমাণ চাপ সৃষ্টি করে, এই বরাবর সর্বোচ্চ পরিমাণ চাপ সৃষ্টি করে। আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 5-এর ঘ নম্বর কোশ্চেনে। 5-এর ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এই কাঠের টুকরাটিকে যদি সমুদ্রের পানির ঘনত্ব কোশ্চেনে দেওয়া আছে, সমুদ্রের পানির ঘনত্ব 1030 কেজি পার মিটার কিউব, এটা প্রশ্নে বলা আছে। যদি এই কাঠের টুকরাটিকে এই সমুদ্রের পানিতে নিমজ্জিত করি তাহলে কত শতাংশ ভেসে থাকবে? ভাষণ নিমজ্জন মানেই শতাংশ বলছে, তাহলে শতাংশ মানে আমাদের আর্কিমিডিসের নীতি সেই পোর্শনটা। তবে তার আগে আমরা একটা কথা বলে নিব। মনে করি সমুদ্রের পানিতে কাঠের টুকরাটির X% নিমজ্জিত অবস্থায় থাকে। খেয়াল করো, যদি X% নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে এই সমুদ্রের কাঠের টুকরা এই সমুদ্রের পানিতে X% নিমজ্জিত অবস্থায় থাকে। তাহলে নিমজ্জিত অংশের আয়তন বলা হয়েছে ভি এর X%। তাহলে ভেসে আছে কতটুকু? 100 - X%। এই অবস্থায় আর্কিমিডিসের নীতির সেই চিরাচরিত পোর্শন। তাহলে চিরাচরিত পোর্শনটা আসলে কি আছে? চিরাচরিত পোর্শনটা হচ্ছে এটা হচ্ছে mg, যেটা হচ্ছে W1, আর প্লবতা বল W2 ইকুয়াল টু রো Vx/100 ইন্টু জি। এটা আর্কিমিডিসের নীতির সেই পোর্শনটা। তাহলে আমরা এখানে বলবো অতএব W1 ইকুয়াল টু W2 প্রাইম, অতএব mg ইকুয়াল টু রো অফ সি ইন্টু Vx/100 ইন্টু জি। তাহলে দেখো এক্স এর মানটা বের করতে হবে, জি এবং জি উঠে যাচ্ছে। তাহলে তুমি বলতে পারবে অতএব এক্স ইকুয়াল টু 100 ইন্টু এম বাই রো অফ সি গুণ ভি। এর এই ভ্যালুগুলো বসাইতে হবে। এম এর মান আমরা গ নম্বরে বের করছিলাম, এম এর মান 2.67 কেজি, এটা ছিল এই কাঠের টুকরা ভর ছিল 2.67 কেজি। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই, অ্যাপ্লাই করি 100 ইন্টু 2.67 বাই রো অফ সি হচ্ছে 1030 গুণ ভির মান কত? 0.008। তাহলে তুমি এইটাকে ক্যালকুলেটারে যদি করো, আমি আগে থেকে ভ্যালুটা বের করে রাখছি, তাহলে এটা হচ্ছে 32.4%। এত পার্সেন্ট নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে ভেসে থাকবে কতটুকু? তাহলে এখানে আমরা বলবো অতএব বস্তুর আয়তনের 67.6%
ভেসে থাকবে, অর্থাৎ বস্তুর আয়তনের এত পার্সেন্ট ভেসে থাকবে। এটাই ছিল আমাদের 5-এর ঘ নম্বর প্রশ্ন। 6 নম্বর সৃজনশীল একই টাইপের। 6 নম্বর সৃজনশীলটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে, এটা আমি সমাধান করে দিব না। এখন আমরা আলোচনা করব 7 নম্বর সৃজনশীল। 7 নম্বর সৃজনশীলে দেখো একটা ইনফরমেশন দেওয়া আছে, বলছে একটি ধাতুর ঘনত্ব 19,300 kg/m3। এই ধাতুটার আয়তন কতটুকু? 25 ml। দেখো খেয়াল করো, 19,300 কিন্তু কার ঘনত্ব ছিল? স্বর্ণের। তাহলে একটা স্বর্ণের টুকরা যার আয়তন হচ্ছে 25 মিলিলিটার, আর যার ঘনত্ব হচ্ছে এটা। এই কোশ্চেনে পানির এবং গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে, এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে এই ধাতুর টুকরাটির, আমাদের কাছে যে ধাতুর টুকরাটা আছে, এই যে ধাতুর টুকরাটা আমাদের কাছে আছে, এই ধাতুর টুকরাটার বাতাসে ওজন কত? কারণ সোজা কথা হচ্ছে W1 মানে mg বের করতে বলছে। তাহলে ধাতুর ভর কি দেওয়া আছে? ধাতুর ভর দেওয়া নাই, তাহলে ভর বের করে নিব। তাহলে গ নম্বরের জন্য আমরা প্রথমে বলবো W1 মানে mg, তাহলে m ইকুয়াল টু কত? রো ভি জি। তাহলে দেখো রোর মান কত? রোর মান হচ্ছে 19,300, কিন্তু ভির মান দেখো মিলিলিটারে দেওয়া আছে। এটা আছে মিটার কিউবে, এটা আছে মিলিলিটার। আর আমি একদম অধ্যায় শুরুতেই শিখেছি মিলিলিটার থেকে কীভাবে মিটার কিউবে যেতে হয়। তাহলে এর সাথে জাস্ট 10⁻⁻6 গুণ করে দিলেই তুমি পেয়ে যাবে মিটার কিউব। তাহলে তুমি এখানে ভলিউম ব্যবহার করবে 25 × 10⁻�6 মিটার কিউব ইন্টু 9.8। আর এই পুরোটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে বস্তুর বাতাসে ওজন সেটা তুমি পাবে 4.7285 নিউটন। এটা অ্যান্সার। গ নাম্বার জাস্ট এতটুকু, শেষ। তাহলে এটা ছিল 7-এর গ নাম্বার প্রশ্নের উত্তর। যদি 7-এর ঘ নাম্বার কোশ্চেনের দিকে যাও তাহলে ঘ নাম্বার প্রশ্নটা একটু পড়বে। বলছে এই ধাতুর টুকরাটাকে যদি পানিতে এবং গ্লিসারিনে, এইটা কি কোন তরল? এটা হচ্ছে গ্লিসারিন, রো অফ গ্লিসারিন। তাহলে পানিতে এবং গ্লিসারিনে যখন নিমজ্জিত করা হয়েছে তখন পানির ভিতরে এর কার্যকর ওজন কত এবং গ্লিসারিনের ভিতর এর কার্যকর ওজন কত, এই ওজন পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু এই বস্তুর ওজনটা সেম, ওজনটা তার পরিবর্তন হচ্ছে না, বাতাসের ওজন বা নর্মাল ওজন, তাহলে পানিতে দিলেও বস্তুর ওজন একই কাজ করবে, গ্লিসারিনে দিলেও বস্তুর ওজন একই কাজ করবে। বাট প্লাবতা বল দুই ক্ষেত্রে দুই রকম হবে। পানির ক্ষেত্রে প্লাবতা বল হবে রো WVG, অর্থাৎ পানির ঘনত্ব কাজে লাগবে, কিন্তু গ্লিসারিনে রো অফ GVG, গ্লিসারিনের ঘনত্ব গুণ আয়তন গুণ অভিকর্ষ ত্বরণ। তাহলে প্লাবতা বলের মানের পরিবর্তন হবে, ফলে এখানে কার্যকর ওজন এখানে কার্যকর ওজনের পার্থক্য হবে। এই পার্থক্যটা নির্ণয় করতে বলছে। তাহলে পার্থক্য কত হবে? ওজনটা, বস্তুর ওজন, বাতাসে ওজন, এটা আমরা বের করে রাখছি W1 অথবা WA, W1 বা WA। এটার মান কত? 4.7285 নিউটন। এটা ছিল বস্তুর বাতাসে ওজন। এখন কেরোসিনে বা প্রথমে পানিতে প্লাবতা বল কত? তাহলে পানিতে বস্তুটির প্লাবতা বল আমরা বলবো, বের করবো। অতএব পানিতে বস্তুর প্লাবতা বল এফ অফ ওয়াটার, রো অফ ওয়াটার VG। ভি কত? 25 ml আমরা জানি। রো অফ ওয়াটার হচ্ছে 1000, ভি মানে হচ্ছে 25 × 10⁻⁻6 গুণ 9.8। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে অ্যান্সারটা বের করবে। আমি সরাসরি বলে দিচ্ছি, এটা মান হচ্ছে 0.245 নিউটন। এটা হচ্ছে পানিতে প্লাবতা বল। সিমিলার ওয়েতে আমরা গ্লিসারিনে প্লাবতা বল বের করবো। আমরা বলবো এবং গ্লিসারিন প্লাবতা বল FG, রো অফ গ্লিসারিন VG। রো অফ জি হচ্ছে 1260 গুণ 25 × 10⁻⁻6 গুণ 9.8। এটা ক্যালকুলেশন করলে তোমরা গ্লিসারিনে ঘনত্ব পাবে, সরি প্লাবতা বল পাবে। গ্লিসারিনে প্লাবতা বল 0.3087 নিউটন। তাহলে এটা হচ্ছে পানিতে প্লাবতা বল, এটা গ্লিসারিনে প্লাবতা বল। তাহলে কার্যকর ওজন বা তরলে কার্যকর ওজন কীভাবে হিসাব করতে হয়? দেখো তোমরা শিখেছিলে প্লাবতা বল ইকুয়াল টু বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন। এটা আমরা কিন্তু শিখছিলাম কোথায়? আর্কিমিডিসের নীতির প্রথম পোর্শনে। তাহলে এই WW এটা আমাদের এখন টার্গেট। তাহলে এই WW বের করতে গেলে আমাদেরকে বলতে হবে অতএব WW অফ W মানে WW মানে পানিতে ওজন। তাহলে আমরা বলবো WA মাইনাস F অফ W, তরলে, এই তরলে প্লাবতা বল। তাহলে বস্তুর ওজন কত ছিল? 4.7285 মাইনাস এটার মান হচ্ছে 0.245। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 4.48। এটা থেকে বিয়োগ করলে আমরা পাবো 4.4835 নিউটন। এটা হচ্ছে পানিতে বস্তুর ওজন। এবার আমরা হিসাব করব গ্লিসারিনে বস্তুর ওজন। বলবো অতএব গ্লিসারিনে বস্তুর ওজন, গ্লিসারিনে বস্তুর ওজন W অফ G ইকুয়াল টু বাতাসে ওজন মাইনাস গ্লিসারিনে প্লাবতা বল। দেখো বাতাসে ওজন ছিল 4.7285 মাইনাস গ্লিসারিনে প্লাবতা বল কত ছিল? গ্লিসারিনে প্লাবতা বল হিসাব করলে আমরা পাবো গ্লিসারিনে প্লাবতা বল ছিল 0.3087 নিউটন। তাহলে এটা হিসাব করলে আমরা পাচ্ছি 4.4198 নিউটন। এইটা হচ্ছে গ্লিসারিনে কার্যকর ওজন বা গ্লিসারিনে বস্তুর ওজন। তাহলে পানিতে বস্তুর ওজন এত নিউটন, গ্লিসারিনে বস্তুর ওজন এত নিউটন। এই দুইটা ওজনের পার্থক্য কত? তাহলে এই দুইটা ওজনের পার্থক্য যখন তোমাকে হিসাব করতে বলবে, তুমি বলবে
অতএব গ্লিসারিন ও পানিতে বস্তুর ওজনের পার্থক্য ইকুয়াল টু ডাব্লিউ অফ জি, এটা বড়, ডাব্লিউ অফ ডাব্লিউ বড়, তাহলে বলবো ডাব্লিউ অফ ডাব্লিউ মাইনাস ডাব্লিউ অফ জি। তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো তাহলে পাবে 0.0637 নিউটন। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এটা ছিল আমাদের 7 নম্বর সৃজনশীল। এর পরবর্তীতে আমরা 8 নম্বর সৃজনশীলে যাব। তোমরা অবশ্যই কোশ্চেনটা আগে স্টাডি করো। 8 নম্বর সৃজনশীলে বলা হয়েছে একটি 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু, এই বস্তুটার ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটার। এই বস্তুটার সাথে যদি 500 গ্রাম ভরের একটা বস্তু ঝুলাই দেওয়া হয় তাহলে এর দৈর্ঘ্য হয়, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দৈর্ঘ্য হয় 102 সেন্টিমিটার। এতটুকু ইনফরমেশন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এই বস্তুর উপর পীড়ন কত। পীড়ন মানে এ মিটার স্কোয়ার, এটা ছিল এ মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে না, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বিরুদ্ধ বল কাজ করে, এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে যে পরিমাণ বিরুদ্ধ বল কাজ করে, তাহলে এটা বিরুদ্ধ বলটা হচ্ছে টি। তাহলে পীড়ন ইকুয়াল টু আমরা জানি টি বাই এ। তাহলে টি বাই এ এটা পীড়ন, এই পীড়নটা গ নাম্বারে হিসাব করতে হবে। হিসাব করতে সময় এল ইকুয়াল টু L1 ইকুয়াল টু দেওয়া আছে 100 সেন্টিমিটার, দ্যাট মিনস এটা হচ্ছে 1 মিটার। এটা দেওয়া আছে 102 সেন্টিমিটার, দ্যাট মিনস 1.02 মিটার। ব্যাস দেওয়া আছে 0.5 মিলিমিটার। একে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে মিটারে চলে যাবে, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। তাহলে ডি ইকুয়াল টু 0.125, সরি এখানে আরেকটা জিরো আসবে, 0.5 মিটার। তাহলে এইটার এই ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এর ক্ষেত্রফল এ ইকুয়াল টু হবে 1/4, এখানে সূত্রটা তোমরা জেনে রাখবে, 1/4 পাই ডি স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 1.9635 ইন্টু 10⁻⁷ মিটার স্কোয়ার। এইটা হচ্ছে এই তারের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এর মান হচ্ছে এটা। গ নম্বর কোশ্চেনে বলছে পীড়ন কত হবে। তাহলে আমরা জানি বস্তুর উপর পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। আপাতত ঊর্ধ্বমুখী টি আর নিম্নমুখী এফ দুইটা ইকুয়াল, এখানে টি ইকুয়াল টু এফ। টি ইকুয়াল টু এফ হওয়ার কারণে তুমি এখানে লিখতে পারবে এফ, আর এফ মানে তুমি জানো এফ মানে হচ্ছে mg বাই এ। তাহলে এম এর মান কত? এম এর মান 500 গ্রাম। দেখো 500 গ্রাম মানে 0.5 কেজি। তাহলে তুমি এখানে লিখবে 0.5 ইন্টু 9.8 বাই এর মান তুমি পেয়েছো 1.9635 ইন্টু 10⁻⁷। তাহলে ইন টোটালি তোমার পীড়নের মান দাঁড়াবে, অতএব পীড়ন তুমি ক্যালকুলেটার হিসাব করলে ভ্যালুটা পেয়ে যাবে। ক্যালকুলেটার হিসাব করলে তুমি পাবে 2.496 ইন্টু 10⁻⁷, 2.496 ইন্টু 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার, আর তুমি সহজে প্যাসকেল বলতে পারো। এটা হচ্ছে গ নম্বর কোশ্চেন। ঘ নম্বরে কোশ্চেনে বলছে, ঘ নম্বর প্রশ্নে বলছে ইয়ং মডুলাসের, কপারের ইয়ং মডুলাসের মান হচ্ছে এটা, এবং এই তারটা কপার কিনা, এই তারটা কপারের তৈরি কিনা জাজ করতে বললে আমাদেরকে ইয়ং মডুলাসের মানটা বের করে দেখাতে হবে। তাহলে আমরা যদি ঘ নম্বর কোশ্চেনের সমাধান করতে যাই তাহলে জাস্ট আমাদের ইয়ং মডুলাস বের করলেই হয়ে যাবে। আর ইয়ং মডুলাসের সূত্র আমরা জানি y ইকুয়াল টু TL1 বাই এ ছোট হাতের এল। ছোট হাতের এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। L2 যদি এটা হয়, L1 যদি এটা হয়, তাহলে ছোট হাতের এল ইকুয়াল টু L2 মাইনাস L1। তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে 0.02 মিটার, এটা তো ছোট হাতের এল। তাহলে টি ইকুয়াল টু এফ, এফ মানে কত ছিল mg, L1 বাই এ এল। তাহলে এই ভ্যালুগুলো, এম এর মান কত, এম ইকুয়াল টু দেখো 0.5, জির মান 9.8, L1 এর মান 1, এই ভ্যালুগুলো যদি আমরা বসাই এখানে, ইন টোটাল ভ্যালুটা বসাই, তাহলে আমরা পাবো 1.248 ইন্টু 10⁹ প্যাসকেল। তাহলে আমরা কত পেলাম? y ইকুয়াল টু, অতএব y ইকুয়াল টু আমরা পেলাম এই ভ্যালুটা, এই ভ্যালু এবং কপারের ভ্যালু, তো ইয়ং মডুলাস দুইটা কি এক? যেহেতু এইটা কপারের ইয়ং মডুলাসের সমান না, অতএব তারটি কপারের তৈরি নয়। তাহলে তুমি বলবে যেহেতু y নট ইকুয়াল টু y অফ কপার, ফলে তারটি কপারের তৈরি নয়। এটাই ছিল 8 নম্বর সৃজনশীল। এটা অনেক সহজ ছিল। এবার আমরা যাব 9 নম্বর সৃজনশীলে। 9 নম্বর সৃজনশীলে বলা হয়েছে, 9 নম্বর সৃজনশীলে দুইটা পার্ট, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 অনুযায়ী বলা হয়েছে 5 কেজি ভরের একটা বস্তু নদীর পানিতে, 5 কেজি ভরের একটি বস্তু নদীর পানিতে 1/3 ভেসে থাকে। ভালোভাবে খেয়াল করবে, 5 কেজি ভরের একটি বস্তু নদীর পানিতে 1/3 ভেসে থাকে, 3 ভাগের 1 ভাগ ভেসে থাকে।
তার মানে 2/3 ডুবে থাকে, তাহলে যে অংশটুকু ডুবে থাকে সেটা হচ্ছে 2/3 অংশ। তাহলে n এর মান হচ্ছে 2/3, 1/3 ভেসে থাকে, 1/3 অংশ ভেসে থাকে, তাহলে v এর 1/3 অংশ ভেসে থাকে এবং 2/3 সেকেন্ড থার্ড অংশ ডুবে থাকে, তাহলে n এর মান হচ্ছে 2/3। আর নদীর পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। কোশ্চেন করছে এই বস্তুটা কেরোসিনে কত শতাংশ ডুবে থাকবে, তাহলে কেরোসিনের ঘনত্ব রো কে ইকুয়াল টু 800 কেজি পার মিটার কিউব। তাহলে সর্বপ্রথম ভাষণ নিমজ্জনের n গুণ যদি বলে, তাহলে আর্কিমিডিসের পোর্শন অনুযায়ী W1 ইকুয়াল টু W2 প্রাইম, W1 মানে mg, W2 মানে রো NV ইন্টু জি, জি এবং জি উঠে গেল। তাহলে তোমাকে বের করতে হবে, দেখো m এর মান দেওয়া আছে, ভির মানটা দেওয়া নাই, বস্তুর আয়তন, এই বস্তুর আয়তন কত ছিল সেটা বলা নাই, তাহলে বস্তুর আয়তন v ইকুয়াল টু হবে m বাই রো ইন্টু n। তাহলে m এর মান কত, দেখো 5 কেজি ভরের বস্তু প্রথমে বলে রাখছিল, আর রোর মান হচ্ছে 1000 গুণ n এর মান 2/3। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে বস্তুর আয়তন v ইকুয়াল টু 0.0075 মিটার কিউব। এটা হচ্ছে তোমার বস্তুর আয়তন। বস্তুর আয়তন যখন তুমি পেয়ে গেছো, এখন তোমাকে কোশ্চেন করছে এইটাকে যদি তুমি কেরোসিনে নিয়ে যাও, তাহলে কেরোসিনে এই বস্তুর কত শতাংশ ডুবে থাকবে, তাহলে কেরোসিনে বস্তুর কত শতাংশ ডুবে থাকে, তাহলে কেরোসিনে এই বস্তুর x% ডুবে থাকে, নিমজ্জিত থাকে। তাহলে কেরোসিনে x% নিমজ্জিত থাকলে সেম নিয়ম, W1 ইকুয়াল টু W2 প্রাইম, W1 মানে mg কেরোসিনের জন্য রো অফ কে, আর যেহেতু x% নিমজ্জিত থাকে তাহলে Vx বাই 100 ইন্টু জি। অবশ্যই তুমি লিখে নেবে, মনে করি কেরোসিনে বস্তুর আয়তনের x% নিমজ্জিত থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি বলবে জি জি উঠে গেছে, তুমি x এর মান বের করবে, তাহলে 100 ইন্টু m, আর গুণন করলে 100 গুণ m বাই রো কে গুণ ভি। দেখো 100 ইন্টু m এর মান 5 কেজি, রোকের মান 800 গুণ ভির মান হচ্ছে 0.0075। এটা তুমি ক্যালকুলেশন করলে তুমি পাবে 83.33%। তাহলে তুমি পেয়ে গেলে কেরোসিনে কত শতাংশ ডুবে থাকবে, তাহলে কেরোসিনে 83.33% ডুবে থাকবে। এটা হচ্ছে আমাদের 9-এর গ নাম্বার প্রশ্ন, দৃশ্যকল্প 2 অনুযায়ী। এখন যদি দৃশ্যকল্প 1 খেয়াল করো তাহলে একটু ভালোভাবে আগে উদ্দীপকটা পড়ো। 9-এর ঘ নাম্বার, 9-এর ঘ নাম্বারে আগে উদ্দীপকটা সুন্দর করে পড়লে আমরা এই বিষয়গুলো ক্লাসিফাইড করতে পারবো। আমাদের কাছে 2টা তার আছে, উভয় তারের ব্যাস 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে একে যদি 1000 ভাগ করা হয় 0.01 মিটার। তাহলে আমাদের কাছে 2টা তার আছে, উভয়ের ব্যাস 10 মিলিমিটার। তাহলে উভয়ের ক্ষেত্রফল a ইকুয়াল টু 1/4 পাই ডি স্কোয়ার। কোন অংশটুকুর ক্ষেত্রফল ভালোভাবে দেখো, এই যে অংশটুকু এইটা হচ্ছে a, এই অংশটুকু হচ্ছে a, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল a ইকুয়াল টু 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল a ইকুয়াল টু 1/4 পাই ডি স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে তুমি এই এতটুকু ক্ষেত্রফল পাবে। এই প্রথম তারটার আদি দৈর্ঘ্য L1 অফ a মানে 1 মিটার, দ্বিতীয় তারটার আদি দৈর্ঘ্য L1 অফ b মানে 1.5 মিটার। তাহলে এইটা প্রাইমারিভাবে 1 মিটার ছিল আর এটা প্রাইমারিভাবে 1.5 মিটার ছিল আদি দৈর্ঘ্য। উভয় তারে 20 কেজি ভরের একটা বস্তু ঝুলানো হয়েছে। 20 কেজি ভরের বস্তু যদি এভাবে ঝুলানো হয় তাহলে উভয় ক্ষেত্রে তার ওজন বলের সমতুল্য বল নিচের দিকে প্রযুক্ত হবে, ফলে উভয় তার বৃদ্ধি পাবে, উভয় তার বৃদ্ধি পাবে, প্রসারিত হবে। এ তারটা যে পরিমাণ প্রসারিত হবে, বি তারটা সমপরিমাণ প্রসারিত হবে না। এটা এ তার এবং এটা বি তার। এ তারটা যতটুকু প্রসারিত হয়েছে, এ তারের দৈর্ঘ্য প্রসারণ এল অফ এ যতটুকু হবে, বি তারের দৈর্ঘ্য প্রসারণ এল অফ বি ইকুয়াল হবে না। কেন হবে না? কেন হবে না? কারণ তাদের ইয়ং মডুলাস ইকুয়াল নাও হইতে পারে, তাদের স্থিতিস্থাপকতার মান সমান নাও হতে পারে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি সুস্পষ্টভাবে বলেছে 0.05 মিটার। তাহলে এল এর মান হচ্ছে, এই যে ছোট হাতের এল এর মান হচ্ছে 0.05 মিটার। দ্বিতীয় তারটা তার আদি দৈর্ঘ্যের দেখো 2% বৃদ্ধিপ্রাপ্ত হয়। দ্বিতীয় তারটা এটা তার আদি দৈর্ঘ্যের 2% বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে ছোট হাতের এল বি ইকুয়াল টু L1 অফ বি এর 2%। L1 অফ বি ছিল 1.5 মিটার, তাহলে এর 2% মানে 0.03 মিটার। তাহলে মোটামুটিভাবে ইনফরমেশনগুলো আমরা নোট করেছি। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে স্থাপনা নির্মাণের জন্য কোন তারটা বেশি উপযোগী। স্থাপনা নির্মাণ করতে গেলে সেক্ষেত্রে ইয়ং মডুলাসের মান বেশি হতে হয়। ইয়ং মডুলাস ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। তাহলে এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ইয়ং মডুলাস ইকুয়াল টু বস্তুর পীড়ন বাই বিকৃতি। বেশি পরিমাণ বল প্রয়োগে যার বিকৃতি কম হবে তার ইয়ং মডুলাস বেশি হবে,
তার মানে সেই তারটা বেশি স্থিতিস্থাপক হবে। 100 নিউটন বল প্রয়োগে যার বিকৃতি কম হবে, যদি রাবার এবং লোহার সাথে কম্পেয়ার করো তাহলে রাবার এর বিকৃতি বেশি হবে। তুমি দেখো ইয়ং মডুলাস প্রপোর্শনাল টু 1 বাই বিকৃতি, y প্রপোর্শনাল টু 1 বাই বিকৃতি। তাহলে বিকৃতি বেশি হলে ইয়ং মডুলাসের মান কম হয়, অর্থাৎ বস্তুটি কম স্থিতিস্থাপক হয়। তাহলে সোজা কথা হচ্ছে রাবার এবং লোহা, 100 নিউটন বল যদি রাবারের ক্ষেত্রে প্রয়োগ করা হয় রাবারের প্রসারণ বেশি ঘটবে। 100 নিউটন বল যদি লোহাতে প্রয়োগ করা হয় লোহার প্রসারণ তুলনামূলক কম হবে, অর্থাৎ রাবারের বিকৃতি বেশি হবে, ফলে তার পীড়ন কম হবে, অর্থাৎ রাবার কম স্থিতিস্থাপক এবং লোহা বেশি স্থিতিস্থাপক। লোহা বেশি স্থিতিস্থাপক হওয়ায় ভবন নির্মাণের ক্ষেত্রে বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে লোহা বেশি উপযোগী। তাহলে স্থিতিস্থাপকতা তার বেশি যার ইয়ং মডুলাসের মান বেশি, আর যার স্থিতিস্থাপকতা বেশি সেটা স্থাপনা নির্মাণের জন্য বেশি উপযোগী। তাহলে আমাদেরকে এই দুইটা তারের ক্ষেত্রে ইয়ং মডুলাসের মান বের করতে হবে। যদি এই দুইটা তারের ক্ষেত্রে ইয়ং মডুলাস বের করা পসিবল হয় তাহলে আমরা বুঝতে পারবো কোন তারটা বেশি স্থিতিস্থাপক। যেটা বেশি স্থিতিস্থাপক হবে সেটা স্থাপনা নির্মাণের জন্য বেশি উপযোগী হবে। তাহলে এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, সূত্রটা হচ্ছে y অফ এ তারের ইয়ং মডুলাস, সেটা হচ্ছে এফ এল 1 অফ এ বাই এ এল এ। এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো তুমি এখানে যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি পাবে 4.9911 ইন্টু 10⁻7 প্যাসকেল। এটা কোন তারের জন্য? এ তারের জন্য। সিমিলার ওয়েতে তুমি যদি বি তারের জন্য ওয়াই বি নির্ণয় করো তাহলে তোমাকে বলতে হবে এফ L1 অফ বি বাই এ এল বি। তাহলে এই ভ্যালুগুলো সব ভ্যালুগুলো যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে তুমি ওয়াই বির মান পাবে 1.248 ইন্টু 10⁻8 প্যাসকেল। নোটিস করে দেখো বি এর ইয়ং মডুলাসের মান বেশি আসছে। তাহলে যেহেতু তুমি স্পষ্টভাবে বলবে যেহেতু ওয়াই বি গ্রেটার দেন ওয়াই এ, ফলে বি তারটি অধিক স্থিতিস্থাপক, অধিক স্থিতিস্থাপক। যেহেতু বি তার অধিক স্থিতিস্থাপক, যেহেতু বি তার অধিক স্থিতিস্থাপক, ফলে স্থাপনা নির্মাণে বি তারটি অধিক উপযোগী। ধন্যবাদ।